চলো আমরা আজকে পড়বো লাইটের আমরা কি কি দেখেছি এই লাইনে। আমরা দেখেছি লাইটের মোটামুটি যেগুলো দেখেছি হচ্ছে আলোর প্রতিফলন, প্রতিফলন দেখেছি, সমতল দর্পণের প্রতিফলন দেখেছি, তাই তো? সমতল দর্পণের প্রতিফলনগুলো দেখেছি আমরা। আমরা আজকে দেখবো দর্পণ, গলীয় দর্পণ। গলীয় দর্পণ কি সেটা আগে জানতে হবে। সমতল দর্পণ আর গলীয় দর্পণের মধ্যে পার্থক্য আছে না? তাহলে গলীয় দর্পণগুলো কি সেগুলো আমরা জানবো। তো গলীয় দর্পণ হচ্ছে আমরা একটু দেখবো যে গলীয় দর্পণ কিরকম দেখতে হয় এবং কি ওর প্রত্যেকটা জিনিস কোনটাকে মুখ্য ফোকাস বলে, কোনটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস বলে, ওটা সব থাকবে। ফোকাস বিন্দু থাকবে, প্রিন্সিপাল অ্যাক্সিস থাকবে, মানে প্রধান মুখ্য থাকবে, এগুলোকে বলা হয়। এই সকল জিনিসগুলো আমাদের এর সাথে যুক্ত, গলীয় দর্পণের সাথে যুক্ত, এবং প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? সবার প্রথমে দেখো আমরা গলীয় দর্পণ আঁকবো কিভাবে। সবার প্রথমে একটা যে কোনো একটা লাইন নাও। সবার প্রথমে আমরা যে কোনো একটা লাইন নিলাম, ঠিক আছে? দেখো এই একটা আমরা বৃত্ত নিচ্ছি, ঠিক আছে? তার এইটা হয়ে যাবে রেডিয়াস নিশ্চয়ই, হবে না? আমরা গোটা বৃত্তটা নেব না, হ্যাঁ, আমরা গোটা বৃত্তটা নেব না। আমরা এইদিকে যতটা নিলাম এইদিকে ততটাই নেব, ঠিক আছে? মোটামুটি যতটা নিয়ে গেছে। দেখো এটা গোটাটা ঘুরে দিলে আমরা কি হয়ে যেত, গোটা বৃত্ত হয়ে যেত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই বৃত্তটার একটা ছেদিদাংশ আমরা কেটেছি, তাই তো? যার এই বিন্দু থেকে এই বিন্দু, এইটা হচ্ছে মধ্যবিন্দু। হুম, এটা থেকে বড় বৃত্তটার একটা অংশ, এটা হচ্ছে তার মধ্যবিন্দু, বড় না, এটা মধ্যবিন্দু আছে। এটা দেখো গোটাটা রেডিয়াস আমরা দুভাগে ভাগ করেছিলাম, এইটাকে তার অর্ধেক করেছিলাম, করেছিলাম না? তাহলে এই যে কোনো এক গলীয় দর্পণ হচ্ছে কোনো একটা বৃহৎ, আমাদের এটাকে ইংরেজিতে বলা হয় স্ফেরিক্যাল মিরর। স্ফেরিক্যাল মানে হচ্ছে মানে গোলক। কোনো একটা বৃহৎ গোলকের কোনো একটা অংশ কেটে নিয়ে যে দর্পণটা পড়ে থাকে সেটাকে বলা হয় গলীয় দর্পণ। এই দিকটায় আমরা কি করব, এই দিকটায় আমরা এই দিকটাতে আমরা কোনো কিছু প্রলেপ দিয়ে দেবো, যেটা আমরা কোনো কিছু প্রলেপ দিয়ে দেবো, আর এই দিকটা কাঁচটা যেমন আছে সেরকমই থাকবে, ঠিক আছে? এদিকে আমরা একটা জিনিসের কোনো কিছু জিনিসের প্রলেপ দিয়ে দিচ্ছি, কোনো একটা জিনিসের। এটা কিন্তু বৃত্ত নয়, এটা কিন্তু একটা স্ফেয়ার বটে, মানে একটা তোমার গোলক বটে, ঠিক আছে? দেখো এদিকে আমরা ইয়ে করে দিয়েছি, প্রলেপ দিয়ে দিয়েছি। তাহলে বলতো এটা একটা দর্পণ হয়েছে, এটা একটা গলীয় দর্পণ, ঠিক আছে? এই দর্পণটা দেখো, এই দর্পণটার এইদিকে আয়নাটা মানে প্রতিফলকটা এইদিকে আছে, এদিকে তো ইয়ে করা আছে, প্রলেপ দেওয়া আছে। তাহলে এই যে দর্পণটাকে, এই দর্পণটাকে বলা হয় অবতল দর্পণ, বা ইংরেজিতে বলা হয় কনকেভ মিরর। কনকেভ মিরর, কেভ মানে কি? কেভ মানে গুহা। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে মনে রাখার জন্য অবতল দর্পণ হচ্ছে মাঝটা ফাঁকা, ফাঁপা, ঠিক আছে? আর এর ফোকাস এই যে বিন্দু, যে গোলকটার এই অংশ, তার যেটা সেন্টার, তার যেটা কেন্দ্র, সেটা হচ্ছে এই গলীয় দর্পণটারও কেন্দ্রবিন্দু। গলীয় দর্পণ যে বৃহৎ গোলকের অংশ, সেই গোলকের যেটা কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে এরও কেন্দ্রবিন্দু, ঠিক আছে? সেটাকে সেন্টার বলা হয়, সেন্টার, বক্রতা কেন্দ্র, এইটাকে বলা হয় বক্রতা কেন্দ্র। সেটাকে, এই বক্রতা কেন্দ্রকে কি দ্বারা চিহ্নিত করা হয়? সি দ্বারা। যে অংশে, এই অংশটাকে বলা হয় মেরুবিন্দু। কোন একটা গলীয় দর্পণের যেটা গলীয় তলের, কোন গলীয় দর্পণের তার গলীয় তলের মধ্যবিন্দুটা হচ্ছে মেরুবিন্দু, ঠিক আছে? কোন গলীয় দর্পণের তার এই মধ্যবিন্দুটা হচ্ছে মেরুবিন্দু। আর মেরুবিন্দু এবং কেন্দ্র, বক্রতা কেন্দ্র কে যোগ করলে যে সরলরেখা পাওয়া যায়, সেই সরলরেখাটা হচ্ছে ওর অক্ষ বা অ্যাক্সিস বা প্রধান অক্ষ বলতে পারি, বক্রতা কেন্দ্র। গলীয় দর্পণ যে গোলকের অংশ, তার কেন্দ্রটি হচ্ছে তার কেন্দ্রবিন্দুটি হচ্ছে ওই গলীয় দর্পণের বক্রতা কেন্দ্র, ঠিক আছে? তাহলে এইটা গেল আমাদের কি বলবো, আমাদের একটা গলীয় দর্পণের মোটামুটি যে জিনিসগুলো জানার জন্য সেগুলো জানি। আর একটা জিনিস আছে, এটা ডেফিনেশনটা আলাদা, কিন্তু তবু একটা মনে রাখো, এই বক্রতা কেন্দ্র এবং মেরুবিন্দু এই সংযোগ, এই দূরত্বটাকে কি বলা হয়? বক্রতা কেন্দ্র থেকে মেরুবিন্দু। এই বক্রতা কেন্দ্র থেকে এই মেরুবিন্দু পর্যন্ত এই দূরত্বকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার বা বক্রতা ব্যাসার্ধ। কি বলা হয়? বক্রতা ব্যাসার্ধ। এই বক্রতা ব্যাসার্ধ আর ওই গোলক, গলীয় দর্পণটি যে গোলকের অংশ, তার ব্যাসার্ধ একই, ঠিক আছে? আর এই বক্রতা ব্যাসার্ধের অর্ধেক দূরত্বে বা মেরুবিন্দু থেকে আর কেন্দ্রবিন্দু, যেটা বক্রতা কেন্দ্র থেকে আর মেরুবিন্দুর মধ্যস্থানে অবস্থান করে ফোকাস, এটাকে বলা হয় ফোকাস। ফোকাসের ডেফিনেশন আলাদা আলাদা আছে, কিন্তু এটা সাধারণত হয়। তাহলে এইটা যদি মনে করো গোটাটা যদি আর হতো, এইখান থেকে এতটা যদি আর হতো, এইখান থেকে এতটা যদি আর হতো দূরত্ব, এইখান থেকে এতটা যদি আর হতো, তাহলে এইখান থেকে এটা যদি আর হতো, তাহলে এটা কত হতো? আর বাই, এটা গলীয় দর্পণের ক্ষেত্রে হয়। বক্রতলের কোন গলীয় দর্পণের বক্রতলের মধ্যবিন্দুকে বলা হয় মেরুবিন্দু। মেরুবিন্দু আর
কেন্দ্র, বক্রতা কেন্দ্র কোনটা? কোন গোলীয় দর্পণ যে বৃহৎ গোলকের অংশ তার কেন্দ্রবিন্দুটা হচ্ছে ওই গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র। নেক্সট, বক্রতা ব্যাসার্ধ কোনটা? না, মেরু থেকে বক্রতা কেন্দ্রের দূরত্বকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। ফোকাস দৈর্ঘ্য কি হয়? সাধারণত গোলীয় দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র এবং মেরু বিন্দুর মধ্যস্থানে থাকে ফোকাস বিন্দু, এটাকে বলা হয় ফোকাস বিন্দু। আর মেরু বিন্দু থেকে ফোকাসের দূরত্বটাকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। এখানে আমরা তিন চারটে জিনিস জানলাম। বক্রতা কেন্দ্র জানলাম, বক্রতা ব্যাসার্ধ জানলাম, ফোকাস দৈর্ঘ্য জানলাম, মেরু বিন্দু জানলাম। আর মেরু বিন্দু এবং কেন্দ্রবিন্দু বা বক্রতা কেন্দ্র যে সরলরেখা যুক্ত করে সেই সরলরেখাকে বলা হয় প্রধান অক্ষ। ঠিক আছে, আর কিছু জিনিস জানবো। এইখানের থেকে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একদম লাস্ট বিন্দু পর্যন্ত, ঠিক আছে, এইখান থেকে একদম লাস্ট বিন্দু পর্যন্ত যে সরলরেখা টানা হবে সেই সরলরেখাটাকে বলা হয় অ্যাপারেচার। সেই সরলরেখার দৈর্ঘ্যকে অবশ্যই সেই সরলরেখার দৈর্ঘ্যকে কি বলা হয়? অ্যাপারেচার বা উন্মেষ দৈর্ঘ্য, তোমাদের বইয়ে লেখা আছে দেখবে। ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত যে এটা থাকবে সেটাকে বলা হবে উন্মেষ দৈর্ঘ্য বা অ্যাপারেচার। তাহলে অ্যাপারেচার কি? কোন গোলীয় দর্পণের দুটি প্রান্ত বিন্দুর মধ্যকার দূরত্বকে বলা হয় কোন গোলীয় দর্পণের প্রান্ত বিন্দু দুটির মধ্যে সরলরৈখিক দূরত্বকে বলা হয় অ্যাপারেচার লেন্থ অর উন্মেষ দৈর্ঘ্য। চলো তাহলে আমরা কোনটা কি বললাম? সিটাকে বললাম বক্রতা কেন্দ্র, এফটাকে বললাম ফোকাস বিন্দু, পিটাকে বললাম মেরু বিন্দু। এখানে এই দুটো প্রান্ত বিন্দুর আমরা নাম দিয়ে দেবো M1 এবং M2। ঠিক আছে, M1 এবং M2। এবার একবার দেখো, গোলীয় দর্পণের দুটো দর্পণ থাকে। এই একটা দর্পণ হলো অবতল দর্পণ। আর আমরা যদি এটাকে এইরকম ভাবে করি, এদিকে ফোকাস থাকবে, এদিকে ফোকাস F, এদিকে সেন্টার অফ কার্ভেচার C, এটাকে P, আর এইদিকে ওর প্রলেপটা থাকবে। তাহলে এই যে দর্পণটা আমরা পাবো, এই দর্পণটাকে বলা হবে উত্তল দর্পণ। আমরা দুটো দর্পণই দেখবো। প্রথম অবতল দর্পণের কিছু পয়েন্ট আছে সেগুলো করবো, আর যেটা উত্তল দর্পণের পয়েন্ট আছে আমরা পরে করবো। ঠিক আছে, দেখো আমাদের এইখানে ফোকাস, আমরা তো ফোকাস বিন্দু বললাম। ফোকাস বিন্দু হচ্ছে সাধারণত কি হয়? সেন্টার অফ কার্ভেচার এবং মেরু বিন্দুর মধ্যবিন্দু হয় ফোকাস বিন্দু। কিন্তু যদি আমরা গোলীয় দর্পণের হিসাবে আমরা ফোকাস বিন্দুর দিই, ডেফিনেশন দিই, সেটা একটু আলাদা হয়ে যাবে। কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ গোলীয় দর্পণে বা অবতল দর্পণে প্রতিফলিত হওয়ার পর যে বিন্দুতে এসে মিলিত হয় সেই বিন্দুকে বলা হয় ফোকাস বিন্দু। মানে কি? যদি আমরা প্রধান এক্সিসের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ নিই, এরকম ভাবে একটা আলোক রশ্মি গুচ্ছ নিলাম, এটা অবশ্যই ফোকাস দিয়ে পেয়ে যাবে, নিয়মই তাই। তুমি যতগুলা নিবে ততগুলারই এই ফোকাস দিয়ে বের হবে। প্রধান এক্সিসের সমান্তরাল সরলরেখা গুচ্ছ অবতল দর্পণে, এই যে দেখো যে বিন্দুটা মিলিত হচ্ছে এই বিন্দুটাকে বলা হয় ফোকাস বিন্দু। এদিক থেকেও আমরা এই কিছু নিতে পারি, এদিক থেকে সমান্তরাল যদি আমরা নিই, এরকম সমান্তরাল নিলাম। কার সমান্তরাল? প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি বা আলোক রশ্মি গুচ্ছ কোন দিকে যায়? ফোকাস বিন্দু দিয়ে পাওয়া হয়। এই যে ফোকাস বিন্দু দিয়ে বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে কোন বিন্দুটাকে ফোকাস বিন্দু বলবো? না, কোনো অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ যে বিন্দু দিয়ে প্রধান অক্ষকে ছেদ করে, সেই বিন্দুকে বলা হয় ফোকাস বিন্দু। যে কোনো সমান্তরাল রশ্মি গুচ্ছ ফোকাস বিন্দু দিয়ে বেরোবে। যে কোনো সমান্তরাল রশ্মি অথবা রশ্মি গুচ্ছ, রশ্মি হলেও হবে, রশ্মি গুচ্ছ হলেও ওই বিন্দু দিয়েই বেরোবে সবগুলো। যদি আমরা আরো নিই তাহলে এইদিকেই বেরোবে, সবগুলো এইদিকেই বেরোবে, এদিকে বেরোবে। ঠিক আছে, এইরকম হচ্ছে আমাদের, এই দেখো এইটা হচ্ছে একটা আমাদের কনকেভ মিরর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কনকেভ মিরর। কনকেভ মিরর দেখতে গোলীয় বলে না, গোলীয় একটা গোলকের অংশ দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? একটা গোলকের অংশ বলে, এটা একটা গোলকের অংশ। এই দিকটা তার প্রলেপ দেওয়া আছে, এইদিকে ইমেজ ফর্ম হচ্ছে বিভিন্ন ভাবে ইমেজ ফর্ম করবে। ঠিক আছে, যদি আমরা দেখি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, দেখো এইটা হচ্ছে প্রধান এক্সিস, এই দেখো এইটা হচ্ছে প্রধান এক্সিস, যেটা এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে মেরু বিন্দু, এটা হচ্ছে ফোকাস বিন্দু। ঠিক আছে, যদি আমরা কোনো একটা সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ নিই, দেখো ফোকাস দিয়ে বেরোবে, প্রায় ফোকাস দিয়ে বেরোলে আর একটু প্রবলেম হয়ে আছে, কিন্তু ফোকাস দিয়ে বেরোবে। এই যে বিন্দুতে এসে ফোকাস দিয়ে বেরোচ্ছে, এই বিন্দুটাকেই বলা হচ্ছে, যে বিন্দুতে বেরোচ্ছে এই বিন্দুটাকেই বলা হচ্ছে ফোকাস বিন্দু। ঠিক আছে, এটা ফোকাস দিয়ে বেরোবে। দেখো এটা ফোকাস দিয়ে বেরোবে, কিন্তু এই দেখো ফোকাস দিয়ে বেরোবে। ঠিক আছে, কোন অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলিত হওয়ার পর
প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাই হচ্ছে ফোকাস বিন্দু। আর মেরু থেকে ফোকাস বিন্দু দূরত্বকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। মনে রাখবে গোলীয় দর্পণের সবসময় দূরত্ব মাপা হয় মেরু থেকে। গোলীয় দর্পণের যে কোনো জিনিসের দূরত্ব মাপা হয় কোথা থেকে? মেরু থেকে। এবার দেখো দেখলো ফোকাস দৈর্ঘ্য কাকে বলে, ফোকাস বিন্দু কাকে বলে, রেডিয়াস অফ কার্ভেচার কি, মেরু বিন্দু কি, অ্যাপারেচার কি, এগুলো সব আমরা দেখলাম, তাই তো। এবার দেখো একটা গোলীয় দর্পণের ক্ষেত্রে কিরকম ভাবে প্রতিফলন হয়, এবং সেখানে কি আমরা যে প্রতিফলনের সূত্র দেখেছিলাম, কি দেখেছিলাম প্রতিফলনের সূত্র? সেই প্রতিষ্ঠিত রশ্মি এবং আপতন বিন্দুর উপর অঙ্কিত অভিলম্ব যদি একই সমতলে থাকে বা একই তলে থাকে, তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হয়, তাই না? প্রতিফলনের সূত্র দেখেছিলাম। তাহলে গোলীয় দর্পণের ক্ষেত্রে সেই কি প্রতিফলনের সূত্র কাজে লাগবে কি লাগবে না আমরা একটু দেখি, ঠিক আছে? তাহলে আমরা যে কোনো একটা লাইট রে নেবো, যে কোনো একটা লাইট রে নাও, এই বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক আঁকি, এরকম হবে স্পর্শকটা, মোটামুটি এরকম স্পর্শকটা যাবে। রেডিয়াস অফ কার্ভেচারের সাথে সরি কেন্দ্রের সাথে কি হবে? 90 ডিগ্রি কোণ করবে না? প্রায় 90 ডিগ্রি কোণ করবে এটা কিন্তু, ঠিক আছে। আর দেখো আমরা কি জানি, আপতিত রশ্মি, প্রতিষ্ঠিত রশ্মি এবং আপতন বিন্দুর উপর অঙ্কিত অভিলম্ব, আপতন বিন্দুর উপর অঙ্কিত অভিলম্ব যদি একই তলে আছে অবস্থিত, তাহলে আপতন কোণ সমান প্রতিফলন কোণ। আপতন কোণ যদি আই হয়, প্রতিফলন কোণ আর, তাহলে আই সমান। আরেকটা জিনিস আমরা জানতাম, আরেকটা কি জিনিস জানতাম, যদি লম্ব বরাবর কোনো জিনিস যায়, অভিলম্ব বরাবর কোনো আলোক রে যায়, সে অভিলম্ব বরাবর আবার ফিরে চলে আসে। তাহলে বলতো কোনো একটা লাইট রে যদি কোনো বক্রতা কেন্দ্র দিয়ে যায়, কোনো একটা গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে যায়, তাহলে সেই রেটার কোনো রিফ্লেকশন, মানে কোনো দিকে কোনো অ্যাঙ্গেলের রিফ্লেকশন হবে না। যে দিয়ে গেছে, যে বিন্দু দিয়ে গেছে সেই বিন্দু দিয়ে ফিরে আসবে, কারণ ওটা যে কোনো বিন্দু করো ওটা অবিলম্বই হয়ে যাবে, বুঝলে না? যদি কোনো একটা লাইট রে এই সেন্টার অফ কার্ভেচার দিয়ে যায়, যে কোনো দিকেই যায়, তাহলে যেদিকে যাবে সেই দিকেই ব্যাক করে যাবে, কোনো রিফ্লেকশন হবে না, হবে কি? হ্যাঁ, কারণ এটা অবিলম্ব হয়ে যাচ্ছে না। বক্রতা কেন্দ্র দিয়ে যে কোনো সরলরেখা, বক্রতা কেন্দ্র দিয়ে যে কোনো সরলরেখা যদি গোলীয় দর্পণ এখানে যে পড়ে, তাহলে সেটা অবিলম্ব হয়ে যাবে, কারণ ওর স্পর্শক সেই বিন্দুতে যে 90 ডিগ্রিতে মিশবে, সেই বিন্দু স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ করবে, তাই 90 ডিগ্রি কোণ করে তাহলে সেই লাইট রেটা যাবে আবার ফিরে ব্যাক করে চলে আসবে, আসবে না? কি বললাম বুঝতে পারলে? তাহলে এইখান থেকে আমরা একটা অবতল দর্পণের 3টা জিনিস দেখলাম। কি কি জিনিস দেখলাম? ফার্স্ট, একটা অবতল দর্পণের কি কি জিনিস আমরা দেখেছি, একটা অবতল দর্পণের আমরা কি কি জিনিস দেখলাম? প্রথম, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি প্রতিফলিত হয়ে প্রতিফলিত হয়ে কোথায়? এফ, প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে বেরোয় বা ফোকাস দিয়ে যায়, ফোকাস বিন্দু দিয়ে যায়। দ্বিতীয় কি জানলাম? দেখো এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে যদি আমরা একটা গোলীয় দর্পণ দেখি, গোলীয় দর্পণ যদি আমরা কোনো একটা গোলীয় দর্পণ দেখি, যদি গোলীয় দর্পণের কি হবে, যদি কোনো একটা লাইট প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হয়, তাহলে কোন বিন্দু দিয়ে যাবে? ফোকাস বিন্দু দিয়ে, তাই তো? সবসময় কি হবে, প্রধান অক্ষ যদি সঙ্গে সমান্তরাল হয় সবসময় কি দিয়ে যাবে? ফোকাস বিন্দু দিয়ে। নেক্সট, দ্বিতীয়, যদি কোনো লাইট ফোকাস বিন্দু দিয়েও আসতে পারে, কোন এখানে যে একটা লাইট আমরা দেখলাম, কোন একটা লাইট ফোকাস বিন্দু দিয়েও আসতে পারে, তো ফোকাস বিন্দু দিয়ে ধরো কোন একটা লাইট আসছে, সেটা এই গোলীয় অবতল দর্পণে প্রতিফলিত হয়ে কোথায় যাবে? কোন দিকে বেরোবে? প্রধান অক্ষের সমান্তরাল হিসেবে বেরোবে, তাহলে সেটাই লিখবো আমরা। তাহলে আমরা সেটাই লিখবো যে কোনো আলোক রশ্মি ফোকাস বিন্দু হয়ে দর্পণে পড়লে, মানে অবতল দর্পণে আর কি, দর্পণে পড়লে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে বেরোয়, সাথে সমান্তরাল হয়। আর তৃতীয় নম্বর কি হবে? এইমাত্র আমরা দেখলাম কোনো আলোক রশ্মি যদি বক্রতা কেন্দ্রের মধ্যে হয়ে অবতল দর্পণে গিয়ে পড়ে, তাহলে সেটা আবার সেই বক্রতা কেন্দ্র হয়েই ফিরে আসে। তাহলে আমরা লিখে দেবো কোনো আলোক রশ্মি, তাহলে 3টা আমরা জিনিস দেখলাম। প্রথমত, যদি প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি উচ্চ হয়, তাহলে ফোকাস বিন্দু দিয়ে যাবে, ফোকাস বিন্দু দিয়ে কোনো আলোক রশ্মি পড়লে সেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল বেরোবে। আর যদি কোনো আলোক রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যায়, তাহলে সেই আলোক রশ্মি সেই বক্রতা কেন্দ্র দিয়েই ফিরে আসবে। 3টা আমরা সূত্র দেখলাম। এই 3টা সূত্র দিয়ে আমরা করবো রে ডায়াগ্রাম।
একটা কোনো একটা বস্তু অবতল দর্পণের কোনখানে রাখলে তার ইমেজ কোথায় তৈরি হবে সেই ইমেজটা আমরা করব। তার আগে আমরা একটা জিনিস জানবো, সদ্বিম্ব এবং অসদ্বিম্ব। ইংরেজিতে বলা হয় রিয়েল ইমেজ অ্যান্ড ভার্চুয়াল ইমেজ। সদ্বিম্ব হচ্ছে রিয়েল, অসদ্বিম্ব হচ্ছে ভার্চুয়াল ইমেজ। রিয়েল ইমেজ কখন গঠন হয়? যখন দুটি আলোক রশ্মি কোন বস্তু থেকে আলোক রশ্মি প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, তখন এই প্রথম বিন্দুকে বলা হয় দ্বিতীয় বিন্দুকে বলা হয় প্রথম বিন্দুর সদ্বিম্ব, যদি যাই মিলিত হয়। কিন্তু প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হয়ে যদি আমাদের মনে হয় যে ওটা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বা অন্য কোনো বিন্দুতে যে মিলিত হচ্ছে, অরিজিনালি মিলিত হয় না, আমাদের যদি মনে হয়, তাহলে তখন আমরা বলবো ওই দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর অসদ্বিম্ব বা ভার্চুয়াল ইমেজ। মনে থাকবে? বাস্তবে কি করে বুঝতে পারবো? বুঝতে পারবে, দেখো হুম দেখো সারাদিন অসদ্বিম্ব দেখো, সদ্বিম্ব সারাদিন দেখো, তোমার ছায়াটা সদ্বিম্ব। হ্যাঁ, আয়নায় যে সারাদিন মুখটা দেখো। দেখো প্রথমে গেল এটা, তারপর দেখো যদি আমরা একটা নিই, যদি আমরা সেন্টার অফ কার্ভেচার দিয়ে কোনো একটা সেন্টার অফ কার্ভেচার নয়, কোনো একটা লাইট যদি ফোকাস বিন্দু দিয়ে যায়, তাহলে কোন দিকে যাচ্ছে? বেরোচ্ছে। এই দেখো যদি কোনো একটা লাইট ফোকাসের সাথে যাচ্ছে, ও কার সাথে বেরোচ্ছে? এক্স প্রধান অক্ষের সাথে সমান্তরাল। কোনো একটা লাইট যদি সেন্টার অফ কার্ভেচার দিয়ে যায়, তাহলে সেটা কোনটা দিয়ে ফিরবে? সেন্টার অফ কার্ভেচার দিয়ে ফিরবে। যে কোনো একটা লাইট সেন্টার অফ কার্ভেচার দিয়ে যায়, তাহলে সেটা সেন্টার অফ কার্ভেচার দিয়েই ফিরবে। দেখতে পাচ্ছ তোমরা? সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাচ্ছে, আবার সেন্টার অফ কার্ভেচার দিয়েই ফিরে যাচ্ছে। এইরকম ইয়ে করে আমরা কিভাবে আমরা গঠন করবো ইমেজ? ঠিক আছে, আমাদের ইমেজ কিভাবে গঠন হবে? সেই জন্য একটা আমি ইমেজ নিলাম। ঠিক আছে, একটা ইমেজ নিয়েছি। দেখো একে আমরা যদি মনে করো, দেখো এই এর থেকে একটা সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ গিয়ে বা আলোক রশ্মি ফোকাস দিয়ে বেরোবে। ঠিক আছে, দেখো এই আলোক রশ্মি প্রতিফলিত হয়ে এইদিকে বেরোচ্ছে, আর একটা আলোক রশ্মি এফ হয়ে যাচ্ছে, এইখানে এসে ছেদ করছে, দেখো এই বিন্দুতে এসে মিলিত হচ্ছে। এখানে আমরা প্রতিফলিত হয়ে দেখো অরিজিনালি মিলিত হচ্ছে না? তাহলে ইমেজ কোথায় ফর্ম হবে? ইমেজ ফর্ম হবে এখানে, ইমেজ ফর্ম হবে এইখানে। এই দেখো ইমেজ ফর্ম হয়েছে, দেখতে পাচ্ছ? তাহলে এই ইমেজটা কি? এই ইমেজটা কোথায় তৈরি হলো সবার আগে বলো? আয়নার এই সাইডে, তাই তো? যেটা আমাদের অবতল দর্পণ আছে তার এই সাইডে তৈরি হয়েছে, এবং দেখো অরিজিনালি এসে মিশছে, প্রতিফলিত হয়ে আলোটা এসে মিশছে। হ্যাঁ, আয়নার বাইরে ছায়ার মতন হবে, বলো বুঝতে পারলে? আয়নার বাইরে ছায়া এসে হবে। দেখো এই যে রশ্মিটা এসে মিশলো, এই এই যে এই প্রতিবিম্বটা তৈরি হলো, প্রতিবিম্বটা কি তৈরি হলো? এই প্রতিবিম্বটা সদ্বিম্ব। কার সদ্বিম্ব? এর সদ্বিম্ব, তাই তো? হচ্ছে ইমেজ ফরমেশনের গল্প। ঠিক আছে, দেখো এই ইমেজ ফরমেশন বিভিন্ন সময় বিভিন্ন রকমের হবে। আমাদের অবতল দর্পণ বা গোলীয় দর্পণের ক্ষেত্রে ইমেজ ফরমেশন আমার বস্তুর অবস্থানের উপর নির্ভর করবে ইমেজটা কোথায় হবে। যদি আমি দেখাই তোমাকে, এটা দেখো, আমি যদি এইখানে দেখাই না, এবারে দেখতে পাবে কি হবে। এবারে আমরা দেখো দুটো লাইট রে নিব, একটা সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এখানে এসে মিশবে, আর একটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাচ্ছে, সেটা সেন্টার অফ কার্ভেচার দিয়ে ফেরত আসবে। দেখো এটা এই দুটার এদিকে মিলিত হওয়ার কোনো চান্স আছে কি? বুঝতে পারলে? একটা সবুজ একটা লাল, এই সবুজ আর লালটা আয়নার এদিকে কোন দিকে মিশবে? ডাইভার্জিং তো, কোন দিকে মিশবে কিনা? এইদিকে। কিন্তু যদি এটা আমরা আগে দিকে বাড়াই, তাহলে দেখো ইমেজ ফরমেশন কোথায় হবে? ইমেজ ফরমেশন হবে এইখানে, যেখানে এই দুটো বিন্দু মনে হচ্ছে মিলছে। এটা হাইপোথেটিক্যালি আমার চোখ দেখছে, আমার চোখ এরকম বকাবাকি করে দেখতে পাবো না। আমার চোখ কি দেখছে? আলোক রশ্মি দেখে ফিরে চলে এসেছে, আমার আলোক রশ্মি দেখে ফিরে চলে এসেছে, চোখ কিন্তু সোজা দেখবে, সোজা দেখে এখানে বিন্দুটা মিলিত হচ্ছে, তাহলে এখানে ইমেজ ফরমেশন হয়ে গেল। ঠিক আছে, এখানেও তাই। দেখো যদি দুটো আলোক রশ্মি নিচ্ছি, একটা আলোক রশ্মি গুচ্ছ সমান্তরাল আছে, একটা দেখো আলোক রশ্মি, এটা একটা অবজেক্ট। হ্যাঁ, এই অবজেক্টটা আছে দেখো বিভিন্ন জায়গায় থাকলে বিভিন্ন হবে। রে ডায়াগ্রামটা আমাদেরকে শিখতে হবে, রে ডায়াগ্রাম আঁকা আমাদেরকে শিখতে হবে। রে ডায়াগ্রাম তোমাদের আছে, এবং প্রত্যেকটা রে ডায়াগ্রাম করতে হবে, এবং কোথায় কোনখানে থাকলে তার ইমেজটা কিরকম হবে সেটা আমাদেরকে জানতে হবে। যদি ইমেজ আয়নার ওই সাইডে হয়, তাহলে জানবে ভার্চুয়াল বা অসৎবিম্ব। আর আয়নার এই সাইডে হলে, যেটা অবতল দর্পণের ক্ষেত্রে, যদি সেন্টার অফ কার্ভেচারের দিকে হয়, তাহলে জানবে সেটা সৎবিম্ব। তাহলে দেখতে পাবে এখানে আমরা যেখানে রাখি, যদি আমরা এইখানে রাখি, এবার দেখো চেঞ্জ হয়ে যাবো। কোথায় যে তৈরি হচ্ছে ইমেজ, ইমেজ যে তৈরি হচ্ছে আয়নার ওই ধারে, কি ইমেজ? ভার্চুয়াল না অসৎবিম্ব। ঠিক আছে, আয়নার সামনে কোনদিন সৎবিম্ব দেখতে পাবেন। গলীয় দর্পণ আর সমতল দর্পণ কম্পেয়ার করি, তাহলে আমরা বলতে পারি যে কোনো গলীয় দর্পণের ইনফিনিটি পর্যন্ত যদি আমরা রেডিয়াস নিই, রেডিয়াস অফ কার্ভেচারটা ইনফিনিটি পর্যন্ত নিই, তাহলে সেই যে দর্পণটা হবে, সেই দর্পণটা হবে কি? সমতল দর্পণ। তাহলে যে কোনো, এবং তার ফলে এফটা হয়ে যাবে কি? ইনফিনিটি। ইনফিনিটির অর্ধেক ইনফিনিটি হয়,
তাহলে ইনফিনিটি পর্যন্ত মানে যে কোনো বস্তু রাখো সেটা মূল বিন্দু মানে মেরু বিন্দু এবং ফোকাসের মধ্যেই থাকবে সবসময় ভার্চুয়ালি। কথাগুলো কি বললাম? যদি অবতল দর্পণ যদি এটা সমতল দর্পণ হতো, এই সিটা এখানে থাকতো, এটা থাকতো ইনফিনিটিতে, এই এফটাও থাকতো ইনফিনিটিতে, তাহলে আমরা যে কোনো বস্তুই রাখি ওটা কি দেখতো মেরু বিন্দু এবং এফ এর মাঝে থাকতো, তাহলে ভার্চুয়াল ইমেজ গঠন সবসময়। কি বললাম, বুঝা গেল? এটা হচ্ছে কনকেভ মিররের ফর্মুলা। কনকেভ মিররে এরকম দেখতে পাবে, তুমি এরকম দেখছো, তুমি দেখছো এরকম, আমাকে রেড ডায়াগ্রাম করতে হবে বলে আমাকে এরকম করতে হবে। তুমি কোনো একটা বস্তুকে দেখছো এরকম ভাবে, ওইটা দেখো ইমেজটা ফর্মেশন হয়েছে, এইটা হচ্ছে ইমেজটা। বুঝতে পারলে কিরকম দেখতে পাচ্ছি? কিন্তু আমাদেরকে যেহেতু ডায়াগ্রাম আঁকতে হবে তাহলে আমাদেরকে এরকম ভাবে রাখতে হচ্ছে। মানে ঢুকলো কি বলুন? অবতল দর্পণের আমরা দেখলাম, এবার আমরা অবতল দর্পণে কোথায় কি গঠন হয় আমরা দেখবো। আরেকটা প্রমাণ, তাহলে আমরা একটা স্ট্রেট লাইন নিলাম, এই স্ট্রেট লাইনের উপরে যে কোনো একটা গোলীয় দর্পণ নেবো, আমাদের ইচ্ছা মতো নেবো, আর আমরা অত কিছু করবো না। আমরা একটা গোলীয় দর্পণ নেবো এবং গোলীয় দর্পণের কোনখানে কি ইমেজ গঠিত হবে সেটা আমরা দুটো ভাবে দেখবো। একবার আমরা ইয়েতেও দেখবো, মোটামুটি মধ্যবিন্দু হয়েছে না? তাহলে এটার ক্ষেত্রে আমরা আমরা যে কোনো একটা দাগ নিই আর অল্প করতে লাগবো, মোটামুটি হাফ, এই জায়গাটা সি, সেন্টার অফ কার্ভেচার এটা এফ, ফোকাস বিন্দু, তাই তো? করো সর্বপ্রথম একটা যে কোনো একটা বস্তু নাও বিয়ন্ড সি এফ। আগে সবার আগে আমরা দেখি, দেখো এটা সি আছে এফ আছে, যদি আমরা বিয়ন্ড সি এফ এ রাখি তাহলে ইমেজ কোথায় ফরমেশন হচ্ছে? ইমেজ ফরমেশন হবে সি এবং এফ এর মাঝে। কিরকম ভাবে হচ্ছে দেখো, আমরা সি এফ এর এই জায়গায় রেখেছি, ঠিক আছে? একটা লাইন নেবো কি প্যারালাল টু প্রধান অক্ষ, প্যারালাল টু প্রিন্সিপাল এক্সিস, ঠিক আছে? সেটা আছে কি কোন কোন বিন্দু দিয়ে বেরোবে? সেটা ফোকাস বিন্দু দিয়ে বেরোবে। এবং আরেকটা লাইন নেবো, সেটা যাবে ফোকাস বিন্দু দিয়ে একটা লাইন নেবো, সেটা কি দিয়ে বেরোবে? প্রধান অক্ষের সমান্তরাল হিসেবে। যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুতেই ইমেজ গঠন হবে। এটার ক্ষেত্রে তাই না? এই যে কোথায় ইমেজ দেখতে পাবো, এই দেখো ইমেজটা টাইপ কিরকম হবে? উল্টানো, সদবিম্ব, বস্তুর থেকে ছোট না বড়? বস্তুর থেকে ছোট, ঠিক আছে? তাহলে সবার প্রথমে লেখো, লিখতে হবে, এটা করতে হবে। নিলাম একটা অবজেক্ট নিলাম বিয়ন্ড সি এর, মানে বিয়ন্ড সি, সি এর একটা এরকম গোলীয় দর্পণ আঁকো, প্রধান এক্সিসটা, তার নাম দাও মেরুবিন্দু। এটা হচ্ছে মেরুবিন্দু, এটা হচ্ছে ফোকাস বিন্দু, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। যে কোনো একটা ইমেজ নাও, আমরা একটা ইমেজ নিলাম, একটা এরো নিলাম, এরো আছে কোথায়? বিয়ন্ড সি এর কাছে, এরো নিলাম, দুটো একটা লাইন নেবো প্যারালাল টু প্যারালাল টু এক্স অ্যাক্সিস, বা সরি প্যারালাল টু প্রধান অ্যাক্সিস, এবং সেটাকে আমরা ফোকাস বিন্দু দিয়ে পার করবো, ব্যাস ফোকাস বিন্দু দিয়ে পার করবো। লাইট রে এদিকে গেল, এদিকে ফিরে এলো, ঠিক আছে? যেমন হোক তোমরা একটা নাও, অত বক্রতা কেন্দ্র না, বক্রতা না করলেও তোমরা এরকম ভাবে সোজা করলেও হতো। হ্যাঁ, তোমরা এরকম ভাবে সোজা করলেও হতো, যদি এরকম ভাবে করে দিত না, এরকম ভাবে একটু একটু সোজা, একদম সোজা দেখো, দিয়ে এখানটা একটু বাঁকাই দাও, এখানটা একটু বাঁকিয়ে দাও, ব্যাস হয়ে গেল গলিয়ে দাও। প্যারালাল নাও, যতটা সম্ভব প্যারালাল তোমাদের চোখে দেখাচ্ছে, মোটামুটি করো। ফোকাস বিন্দু দিয়ে যাবে, আমরা যে চোখের ইয়েতে একটু দিয়ে দাও, সি দিয়ে প্রধান এক্সিসের প্যারালাল বেরোবে। ইমেজ ফরমেশন কোথায় হবে? দেখো এই যে আমরা অ্যারোটা উপর দিয়ে করেছিলাম, এই অ্যারোটা ফরমেশন হয়েছে না এখানে, এই অ্যারোটা ফরমেশন হয়েছে, ফরমেশন হয়ে গেল। দেখো না, আরেকটা ফোকাস বিন্দু দিয়ে একটা আলোক রশ্মি যাবে, এটা সমান্তরাল বেরোবে, প্রধান অ্যাক্সিসের সমান্তরাল হয়ে বেরোবে। প্রথম রশ্মিটা আমরা নেব প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দু দিয়ে যাবে, তারপরে একটা ফোকাস বিন্দু দিয়ে আগত আলোক রশ্মি প্রতিফলিত হয়ে সমান্তরাল ভাবে প্রধান অ্যাক্সিসের সমান্তরাল ভাবে বেরোবে, যেটা যে বিন্দুতে ছেদ করবে ওই বিন্দুতে আমাদের ইমেজ।
ফোকাস বিন্দু, আরে এইখান থেকে নিলে হবে আলোক রশ্মিটা, এইখান থেকে ফোকাস বিন্দু দিয়ে পাঠাতে হবে। তাছাড়া ইমেজ কোথা থেকে গঠন হবে? দেখো ছবিটা আঁকা আছে, তোমরা দেখছো না? ছবিটা আঁকা আছে, তোমরা তো দেখছো, ছবিটা দেখো। না মুছার দরকার নেই। তাহলে দেখো বস্তুর অবস্থান কোথায় ছিল? চলো দেখো বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান কোথায় ধরবো? ইনফিনিটি থেকে, ইনফিনিটি ও সি এর মধ্যে, ও সি এর মধ্যে, সি এর মধ্যে, ইনফিনিটি ও সি এর মধ্যে। ইমেজ কোথায় গঠন হবে? সি এবং এফ এর, সি এবং এফ এর মধ্যে। প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে বলো? প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে? সি ও এফ এর মধ্যে। প্রতিবিম্বের বৈশিষ্ট্য, প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে? প্রতিবিম্বের বৈশিষ্ট্য, প্রতিবিম্বের বৈশিষ্ট্য, প্রতিবিম্বের বৈশিষ্ট্য কিরকম প্রতিবিম্ব হবে? প্রতিবিম্বটা কি হবে? সৎ না অসৎ? আয়নার এই সাইডে হওয়া মানে সৎ প্রতিবিম্ব, তাই তো? তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্য হবে, প্রতিবিম্বটি হবে সৎ। তারপরে দেখো যদি প্রতিবিম্বের সৎ হয়, বলো উল্টানো হবে না হবে না? উল্টানো হবে। সৎ হলেই মনে রাখবে উল্টানো হবে, সৎ আর উল্টানো পাশাপাশি যাবে একই সাথে। সৎ এবং উল্টানো পাশাপাশি যাবে, এক। সৎ এবং উল্টানো একই সাথে হবে। সৎ বিম্ব, উল্টানো, আর কি বস্তুর থেকে ছোট। ইনফিনিটি থেকে বস্তুর অবস্থানটা কোথা থেকে নিয়েছি? ইনফিনিটি এবং সি এর মধ্যে নিয়েছি। এইদিকে ইনফিনিটি আছে না, ইনফিনিটি ও সি এর মধ্যে। সৎ, উল্টানো, ছোট। বস্তুর সাইজের হবে কি ছোট হবে, এইটুকু লিখে রাখ। এখানে তুমি দেখতে পাবো ফোকাস বিন্দু দিয়ে নিচ্ছি, ঠিক আছে? অনেক আলোক রশ্মি গুচ্ছ আসছে, শুধু থোড়ি একটা আসছে। সূর্য থেকে বা আলোক রশ্মি গুচ্ছ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসছে না। তারপর নেক্সট, যখন অবজেক্টকে আমরা, যখন অবজেক্টকে আমরা, যখন অবজেক্টকে আমরা সি এর উপরে রেখে দেবো, এই দেখো, যখন অবজেক্টকে আমরা সি এর উপরে রাখবো, অবজেক্টকে আমরা সি এর উপরে রাখলাম, ঠিক আছে? তখন কি হবে? সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ ফোকাস বিন্দু দিয়ে বেরোবে। ইমেজ কোথায় গঠন হবে? প্রপার সিতেই হবে। উল্টানো হবে, বস্তুর আকারের সমান হবে এবং এতে হবে। দেখো যেখানে মিসবে সেখানে ইমেজ গঠন হবে। যদি সিতে না থাকে তাহলে সি এবং এফ এর মধ্যে হবে প্রতিবিম্ব, সি এবং এফ এর মধ্যে হবে প্রতিবিম্ব, এখানে হবে। তাই বস্তুর থেকে, ইনফিনিটির থেকে সি এর মধ্যে, বস্তুর থেকে কি হলো ছোট, সৎ, উল্টানো, সৎ এবং থাকলে উল্টানো হবে, সৎ, উল্টানো, বস্তুর থেকে ছোট, আর অবস্থান কোথায়? সি এবং এফ এর মধ্যে। এটাকে যদি আমরা সি এ নিয়ে যাই, ঠিক আছে? না, দেখতে পাচ্ছ এখানে কিরকম হলো আমাদের ইমেজটা? আমাদের প্যারালাল হলো না, আমাদের ইমেজটা হয়েছে এক্সাক্ট কোথায়? সিতে। তাহলে আমরা লিখবো বস্তুর অবস্থান, বস্তুর অবস্থান কোথায়? সিতে। প্রতিবিম্বের অবস্থান সিতে। প্রতিবিম্বের অবস্থান কোথায় হলো? সিতে। প্রতিবিম্বের প্রকৃতি বা বৈশিষ্ট্য, প্রতিবিম্বের বৈশিষ্ট্য, প্রতিবিম্বের বৈশিষ্ট্য কোনটা? প্রথমত হবে সৎ, উল্টানো, সৎ, উল্টানো আর সমান আকৃতি। চপ চপ একটু হোক দূরে কেউ ওইখানে করে দাও, কোনো প্রকারে মিলিয়ে দাও। এবার একটা জিনিস দেখো, হয়েছে লেখা? এই জিনিসটা বুঝো, এই জিনিসটা বোঝার দরকার আছে। একটা জিনিস তোমরা দেখো, এই একটা জিনিস দেখো,
দেখো আমরা যদি প্রতিবিম্ব দেখি, দেখো সি এবং ইনফিনিটির মধ্যে আমরা সি এ আছি, প্রতিবিম্ব কোথায় গঠন হয়েছে? সি এ, তাই তো? সি এ আছি, প্রতিবিম্ব গঠন হয়েছে সি তে। সি এর থেকে ইনফিনিটির দিকে যত সরকরা আছে প্রতিবিম্ব কোন দিকে সরে যাচ্ছে? দেখো প্রথমে প্রথমে জিনিসটা দেখো, প্রতিবিম্ব আমরা সি তে রেখেছি, প্রতিবিম্ব সি তে গঠন হয়েছে, প্রতিবিম্বর আকৃতি এবং বা সাইজ বলতে পারো, প্রতিবিম্বের সাইজ এবং ইমেজ কোন থেকে? সি থেকে এফ এর দিকে সরে সরে যাচ্ছে, বুঝলো না? যত আমরা সি এর থেকে ইনফিনিটির দিকে যাচ্ছি, ইমেজ কোথা থেকে কোথায় সরে যাচ্ছে? সি এর থেকে এফ এর দিকে। আর একটা জিনিস হচ্ছে, কেবল বস্তুর আকৃতি দেখো ছোট 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 হতে 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 যাচ্ছে, যাচ্ছে না? তাহলে বস্তুর আকৃতি যত আমরা সি এর থেকে ইনফিনিটির দিকে যাব, তত বস্তুর আকৃতি ছোট হতে হতে যাবে, তাই তো? ছোট হতে হতে যাবে, ছোট হতে হতে যাবে। যদি আমরা এটা যদি আমরা যদি আমরা এটাকে ইনফিনিটিতে রাখি, তাহলে বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়ে যাবে? এফ এ। কি বললাম বুঝতে পারলে? দেখো যখন আমরা এখানে ছিলাম সি এ গঠিত হচ্ছে, প্রতিবিম্ব আমরা এদিকে সর করাচ্ছি, এফ এর দিকে যাচ্ছে, এদিকে সর করাচ্ছি, এফ এর দিকে যাচ্ছে, এফ এর দিকে যাচ্ছে, ইনফিনিটির দিকে যত কাছে যাচ্ছে, ইনফিনিটির যত কাছে যাবো তত এফ এর দিকে যেতে যেতে যাবে, তাই তো? এফ এর দিকে যেতে যেতে যাচ্ছে। আমরা যদি একদম এক্সাক্ট ইনফিনিটি বলে কোনো জায়গা তো নেই, ঠিক আছে? আমরা যদি এক্সাক্ট ইনফিনিটিতে যাই, তাহলে বস্তু কি হবে? সবকিছু একই হবে, কেবল আকারটা খুব ছোট হয়ে যাবে, আর যে কোথায় গঠিত হয়ে যাবে? এফ এ, ওটা না? আমরা যদি ইনফিনিটিতে নিয়ে যাই, ইনফিনিটি এখানে তো নিয়ে যাওয়া যাবে না, হ্যাঁ? উল্টা এক্সাক্ট সব একই হবে। দেখতে পাচ্ছ কোনো চেঞ্জ হচ্ছে কি? উল্টানো কেন হবে না? এটা কোনো চেঞ্জ হচ্ছে কি? যত এদিকে সর করাচ্ছি প্রতিবিম্বের কেবল আকারটা ছোট হচ্ছে, বাদ বাকি কিছু চেঞ্জ হয়েছে? যত আমরা এদিক থেকে এদিকে যাচ্ছি তত প্রতিবিম্বের আকার ছোট হয়ে যাচ্ছে, আমরা কিছু অন্য কিছু হচ্ছে কি? তাহলে যদি আমরা ইনফিনিটিতে চলে যাই, বস্তু যাই এখানে বসে যাবো, এবং এত আকারটা ছোট হবে, বিন্দুর মতনই হয়ে যাবে, খুব ছোট হয়ে যাবে আকারটা, তাই না? তার জন্য যদি আমাদের কোনো বস্তু ইনফিনিটিতে থাকে, তাহলে তার আকার কত, তার ইয়ে কোথায় হয়? তার প্রতিবিম্ব গঠন হয় এফ এ বা ফোকাস বিন্দুতে, ঠিক আছে? তার প্রতিবিম্ব গঠিত হয় ফোকাস বিন্দুতে। তাহলে আমরা একটা জিনিস দেখছি যে রিয়েল আমাদের যত সি এর থেকে ইনফিনিটির দিকে যাচ্ছে, ইমেজের সিগমেন্টটা কোথা থেকে হচ্ছে? সি এর থেকে এফ এর দিকে। তাহলে যদি আস্তে আস্তে আমরা ইনফিনিটির দিকে চলে যাই, তাহলে কি হবে? যদি আমরা ইনফিনিটির দিকে চলে যাই, একদম ইনফিনিটিতে চলে যাই, ইমেজ যে কোথায় চলে যাবে? এফ এ। তাহলে আমরা আরেকটা লিখবো, বস্তুর অবস্থান, ওটা আমরা পরে নিচ্ছি। নেক্সট আসছে, এবার দেখো যত সি এর থেকে এফ এর দিকে যাবো, যত এতক্ষণ সি এর থেকে ইনফিনিটির দিকে যাচ্ছিলাম, ইমেজ কোন দিকে সরছিল? সি এর থেকে আমরা এই দিকে সরছিলাম, ইমেজ এইখান থেকে এই দিকে, তাই তো? এইবার দেখো আমরা সি এর, যখন সি এ ছিল তখন তো বিন্দু সি এতেই হবে, এবার সি এর থেকে আমরা এফ এর দিকে সরছি, ইমেজ কোথায় যাচ্ছে? সি আর ইনফিনিটির মধ্যে, বুঝলে না? যত আমরা আর কি হচ্ছে, দেখো আগেরটায় প্রথমেরটায় যত সরছিলাম এইদিকে, ইমেজ আস্তে আস্তে ছোট হয়ে এসেছিল, বুঝলে না? যত এই দিকে সরবো তত ইমেজ দেখো বড় হয়ে যাবে, আর ইনফিনিটির দিকে সরে সরে যাবো। যত আমরা এইদিকে সরবো তত ইমেজ বড় হয়ে যাবে এবং ইনফিনিটির দিকে। তাহলে যদি একদম যে এফ এ রেখে দিই, কোথায় গঠিত হবে? ইনফিনিটিতে। কিন্তু এদিকে গঠিত হবে না, এইদিকে গঠিত হবে না। এই দেখো এটা হাইলি ডিমিনিশ, কোথাও দেখতে পাবে না যে কোথায় যে মিশছে, বুঝছো? ওইখানে মিশেছে। চলো যত আমরা সি এর থেকে এফ এর দিকে যাবো, হ্যাঁ বলো। হুম হুম মিশাতে হবে কি না? মিশবে না তো, মেশানোর দরকারই নেই। যদি সি এর থেকে এফ এর দিকে যায়, সি এর থেকে এফ এর দিকে যায়, বিন্দু কোথায় হবে? প্রতিবিম্ব গঠিত হবে। প্রথমে লেখো সি এবং এফ এর মাঝে, আর ছবি আঁকার দরকার নেই, কেবল লিখে রাখো বস্তুর অবস্থান। সি এবং এফ এর মাঝে, সি এবং এফ এর মাঝে বস্তুর অবস্থান কোথায়? বিটুইন সি এন্ড এফ, ঠিক আছে? তাহলে বিটুইন সি এন্ড এফ এর মধ্যে হলে ইমেজ কোথায় ফর্ম হবে? ইমেজের অবস্থান বা প্রতিবিম্বের অবস্থান ইনফিনিটি, সি এবং ইনফিনিটি, বিটুইন সি এন্ড ইনফিনিটি বা বিয়ন্ড সি। হ্যাঁ, প্রতিবিম্বের অবস্থান, বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের প্রকৃতি, ব্যাস এই তিনটি। ঠিক আছে? তারপরে দেখো, তারপরে যদি সি আর হয়েছে, লেখা হয়েছে বৈশিষ্ট্য কি হবে দেখতেই পাচ্ছ এখানে, দেখো এদিকে তাকাও, বস্তুর তুলনায় বড়, আকারে বড়, সব উল্টানো। তারপরে আমরা যদি এটাকে নিয়ে যাই এফ এবং পি এর মাঝে, দেখো এফ এবং পি এর মাঝে হলে, এফ এবং পি এর মাঝে তখন কি ইমেজ হবে? এটা অসৎ, অসৎ হলেই খাড়া হবে বা সোজা, অসৎ হলেই সোজা হবে, আয়নার বিপরীত দিকে হবে। বস্তুর অবস্থান কোথায় হবে? আয়নার বিপরীত সাইডে, ঠিক আছে? এফ এ হলে ওটা ইনফিনিটিতে গঠন হবে, ব্যাস। হ্যাঁ, সোজাই হবে। যত এটা কাছে নিয়ে দেখো, যত এটা দূর এইখান থেকে যত কাছে নিয়ে এইখানে গঠন হচ্ছে, এবার এই দিক থেকে সর করো, দেখো এই বস্তুটা সরে সরে যাবে, দেখো প্রতিবিম্বটা সরে সরে দিকে যাচ্ছে এবং বড় বড় হয়ে যাচ্ছে, সরে সরে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, সরে সরে যাচ্ছে, দেখতে পাচ্ছ? বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, দেখতে পেলে? অনেক বড় হয়ে গেছে। যখন আমরা এখান থেকে আবার এই দিকে নিয়ে চলে আসবো, দেখতে পাচ্ছ বড় হচ্ছে। এফ এ যখন যাবো গঠন হবে ইনফিনিটিতে, আর এনলার্জ হবে, হাইলি এনলার্জ,
হাইলি এনলার্জ, ওটা আমাদেরকে ধরে নিতে হয় কল্পনাকৃত, ঠিক আছে, আমরা ছবি পাবো না, ঠিক আছে। তাহলে লেখো, যখন বস্তুর অবস্থান সি এবং বস্তুর অবস্থান লেখো, বস্তুর অবস্থান পি এবং এফ এর মধ্যে উল্টো দিকে প্রতিবিম্বের প্রকৃতি সদ অসদ, প্রকৃতি অসদ এবং খাড়া বা সোজা এবং আকারে বড়, আকারে বড় মানে বস্তুর আকারের থেকে আকারে বড় হবে। এবার দুটো জিনিস আমাদের বাকি রইলো, একটা বস্তুর অবস্থান অসীমে, ঠিক আছে, ইনফিনিটি মানে অসীম, অসীমে যদি অবস্থান হয় বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, এই মাত্র দেখালাম, হুম বলো এফ এ, যদি অসীমে অবস্থান হয় তাহলে এফ এ, এই যে সরে সরে যাচ্ছে মানে অসীমে যদি যায় এটাও সরে সরে কোথায় চলে যাবে, এফ এ চলে যাবে, ঠিক আছে। এবং বস্তুর আকৃতি কি হবে, হাইলি ডিমিনিশ, খুব ছোট। এন্ড যদি এফ এ অবস্থান হয়, যদি প্রতিবিম্বের বস্তুর অবস্থান এফ এ হয়, বস্তুর অবস্থান যদি এফ এ হয়, বস্তুর অবস্থান যদি এফ এ হয় তাহলে প্রতিবিম্ব কি কোথায় গঠিত হবে, দর্পণের উল্টো দিকে, দর্পণের উল্টো দিকে, হাইলি এনলার্জড, হাইলি এনলার্জড মিন্স খুব বড়। আর গঠিত কোথায় হবে, অবস্থান ও প্রতিবিম্বের অসীমে, উল্টো দিকে কিন্তু অসীমে, হাইলি এনলার্জ কোথায় হবে, অসীমে যায়, ঠিক আছে। আর বস্তুর প্রকৃতি কি হবে, অসৎবিম্ব হবে, অসৎবিম্ব হবে না ইলেকট্রন। এইগুলি পরে পরীক্ষা। এখানে বলতো কি কি প্রতিবিম্ব পেলে, দেখো আমরা যেখানেই রাখি, আমরা এখানে রেখেছিলাম, এখানে রেখেছিলাম, আমরা পেয়েছি ভার্চুয়াল ইমেজ পেয়েছি সোজা বড়। আমরা সিআরএফ এর মধ্যে রেখেছিলাম, আমরা পেয়েছি সিআরএফ এর মধ্যে যখন আমরা রেখেছিলাম তখন আমরা পেয়েছি রিয়েল ইমেজ উল্টানো এবং বড়। আর বিয়ন্ড সি তে আমরা রেখেছিলাম রিয়েল ইমেজ পেয়েছি ছোট সদ্বিম্ব, ঠিক আছে, রিয়েল ইমেজ পেয়েছি। একটা ইমেজ আমরা পাইনি, কি ইমেজ পাইনি বলতো, যেটা অসদ হবে তার ছোট হবে, যেটা অসদ হবে তার ছোট হবে। অসদ এবং ছোট এইরকম প্রতিবিম্ব গঠন করা যায় না অবতল দর্পণে, অসদ এবং ছোট না। দেখো এইখানে যদি আমরা রাখি এইখানে গঠন হবে, এই দেখো, এই দেখো এইখানে গঠন হবে, কেবলমাত্র আমরা সি এবং এফ এর মধ্যে রাখলে, এই পি এবং এফ এর মধ্যে রাখলে আমাদের এইখানে গঠন হবে, তাই তো। এই যে এই প্রতিবিম্ব আমরা দেখতে পাবো, দেখতে পাচ্ছ, এটা প্রতিবিম্ব দেখতে পাচ্ছি আমরা, ইমেজ আমাদের ছবি আমাদের আলাদা আঁকতে হয়, এবং এটা হচ্ছে অরিজিনাল ইমেজ আমরা যেরকম ভাবে পাবো আর কি, ঠিক আছে। তাহলে তুমি বুঝতে পারলে যে অবতল দর্পণে একমাত্র কখন অসৎবিম্ব গঠিত হয়, আয়নায় কখন প্রতিবিম্ব গঠিত হবে, যখন মেরু এবং ফোকাস দৈর্ঘ্যের মাঝে বা মধ্যবর্তী কোনো স্থানে বস্তুর অবস্থান হবে, তখনই আমরা ভার্চুয়াল ইমেজ পাবো। যখন সিতে অবস্থান করবে, হ্যাঁ সিতে অবস্থান করলে একই রকম সাইজ এর সবে কি হবে, এবার যদি এফ এ অবস্থান এর আগে নিয়ে চলে যায়, এফ এ এটা সি এবং এফ এর মধ্যে যখন আমরা রাখবো, আমরা এফ এবং পি এর মধ্যে যখন রাখবো, এফ এবং পি এর মধ্যে বা এফ এবং মেরুবিন্দুর মধ্যে যখন রাখবো, তখন আমাদের ইমেজ কোথায় গঠিত হবে, ভার্চুয়াল হবে, কারণ এই ডট ডট লাইন মানে হচ্ছে আমাদের ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল ইমেজ। মানে ঢুকলো, ক্লিয়ার। এই তিনটা জিনিস তোমরা খুব ভালো করে করে রাখবে, একদিনে হবে না, একদিনে কোনো মতে করতে পারবে না, যদি যাই প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ভুলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা আজকে কি কি করলাম, গোলীয় দর্পণের দুটো আমরা জিনিস দেখলাম, একটা অবতল দর্পণ জানি, অবতল দর্পণ, আর হচ্ছে উত্তল দর্পণ, তাই তো। আমরা যেটা করলাম আজকে সেটা হচ্ছে অবতল দর্পণ। গোলীয় দর্পণের আমরা কি কি দেখলাম, গোলীয় দর্পণের আমরা দেখলাম ফোকাস বিন্দু, গোলীয় দর্পণের আমরা দেখলাম মেরু বিন্দু, গোলীয় দর্পণের আমরা দেখলাম রেডিয়াস অফ কার্ভেচার, গোলীয় দর্পণের ফোকাস, অবতল দর্পণের ফোকাস বিন্দু ডেফিনেশন কি, অবতল দর্পণের ফোকাস বিন্দু ডেফিনেশন, এগুলো আমাদের হয়ে গেছে, তাই তো। পরের দিন এবং আর আমরা কি দেখলাম, রে ডায়াগ্রামের মাধ্যমে কোন বস্তুর অবস্থান অনুযায়ী কোন অবতল দর্পণে তার প্রতিবিম্বের বৈশিষ্ট্য এবং তার প্রতিবিম্বের অবস্থান কোথায় হয় সেটা আমরা দেখলাম। আরেকটা জিনিস জানলাম যে প্রতিবিম্ব, অবতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সবকিছু প্রতিবিম্বই পাওয়া যায়, কেবলমাত্র পাওয়া যায় না ভার্চুয়াল, কেবলমাত্র পাওয়া যায় না ভার্চুয়াল এন্ড ডিমিনিশ, মানে অসৎ এবং আকারে ছোট, এই প্রতিবিম্ব আমরা অবতল দর্পণে পাবো না। ওই প্রতিবিম্ব পেতে গেলে আমাদেরকে উত্তল দর্পণ ব্যবহার করতে হবে, ঠিক আছে।